আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে চার্জ যদি লাইন একটা স্ট্রেট লাইন বরাবর যদি ডিস্ট্রিবিউট থাকে তাহলে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন কীরকম কী হয়। কিন্তু এরকম তো সবসময় কোনো দিব্যি দেওয়া নেই যে চার্জ সবসময় স্ট্রেট লাইন বরাবরই ডিস্ট্রিবিউট থাকবে। হতে পারে কোনো চার্জ ধরো কোনো সার্কেলের আর্ক বরাবর ডিস্ট্রিবিউট করা আছে, তাহলে চার্জ যদি সার্কেলের আর্ক বরাবর ডিস্ট্রিবিউট করা থাকে তাহলে কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন কত হবে সেটা এখন আমরা দেখব। ঠিক আছে, ধরো এটা হচ্ছে ধরো এ বি সি, এটা হচ্ছে একটা সার্কুলার আর্ক মানে সার্কেলের একটা অংশ, আর এই আর্ক বরাবর আমি চার্জ ডিস্ট্রিবিউট করেছি, আর এই আর্ক কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছে, আর এই আর্কের রেডিয়াস হচ্ছে স্মল আর। তাহলে কেন্দ্রে অর্থাৎ ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন কত হবে সেটাই আমার আলোচনার অংশ। কত হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু? তোমাদেরকে বলেছিলাম যে যদি চার্জ ডিস্ট্রিবিউশন থাকে তাহলে তোমাকে সেখানে লিনিয়ার চার্জ ডেন্সিটি, অর্থাৎ দেখো এখানে তো চার্জটা লাইন বরাবর ডিস্ট্রিবিউট রয়েছে, হ্যাঁ লাইনটা কার্ভ কিন্তু লাইন বরাবরই তো ডিস্ট্রিবিউট রয়েছে, তাহলে তোমাকে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন কথাটা তুলে নিয়ে আসতে হবে। তাহলে স্বাভাবিক তোমাকে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন যদি তুলে নিয়ে আসতে হয় তাহলে ল্যামডাকে তুলে নিয়ে আসতে হবে। তাহলে ল্যামডা মানে টোটাল চার্জ বাই টোটাল লেন্থ, টোটাল চার্জ কত কিউ, আর এই আর্ক লেন্থটা কত হবে? আমরা জানি আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু কি হয়, রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল, তাহলে কিউ বাই আর ইন্টু থিটা, এটা হচ্ছে আমার ল্যামডার ভ্যালু। বা যদি তোমার ধরো তোমার এখানে কিউ চার্জ বলে দিয়েছে যে কিউ চার্জটা একটা সার্কেলের আর্ক বরাবর এরকম করে ডিস্ট্রিবিউট করা আছে, তাহলে তোমাকে ল্যামডা তুলে নিয়ে আসতে হবে। কিন্তু তোমাকে যদি কিউ চার্জ বলে দেওয়া না থাকে, তোমাকে বলেই দেওয়া থাকে যে একটা সার্কুলার আর্ক বরাবর চার্জকে ডিস্ট্রিবিউট করা আছে যার লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ল্যামডার মান কিন্তু বের করতে হবে না, তোমাকে ল্যামডা দিয়েই অ্যান্সার বের করতে হবে। আবার কি বললাম বুঝতে পারলে? যদি তোমাকে বলে দেয় যে কিউ চার্জকে সার্কেলের আর্ক বরাবর ডিস্ট্রিবিউট করা রয়েছে, তাহলে স্বাভাবিক সেখানে তোমাকে লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডাটা তুলে নিয়ে আসতে হবে। যদি তোমাকে বলে দেয় যে একটা সার্কেলের আর্ক বরাবর চার্জকে ডিস্ট্রিবিউট করা হয়েছে যেখানে লিনিয়ার চার্জ ডেন্সিটি হচ্ছে ল্যামডা, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে সেন্টারে তোমাকে ল্যামডার আকারে বের করতে হবে। তাহলে তোমাকে আলাদা করে ল্যামডা বের করার প্রয়োজন নেই। কেন? কারণ কোয়েশ্চেনে তো বলে দিয়েছে ল্যামডা, তাই না? তাহলে স্বাভাবিক এবারে তুমি লিনিয়ার চার্জ ডেন্সিটি নিয়ে এসেছো, এবারে তোমাকে এলিমেন্ট কনসিডার করতে হবে। স্বাভাবিক আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে ডিকিউ চার্জের জন্য তোমাকে একটা এলিমেন্টারি চার্জ ডিকিউ নিতে হবে, আর ডিকিউ চার্জের জন্য সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত হচ্ছে সেটা বের করতে হবে। তোমাকে ডিকিউ চার্জ নিতে হবে, এই ডিকিউ চার্জ সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে ডিই সেটা দেখতে হবে। এখন যদি ডিই প্রত্যেকটা এলিমেন্টারি চার্জ এর জন্য ইলেকট্রিক ফিল্ড ডিই যদি সেম ডাইরেকশনে কাজ করে, তাহলে তুমি নর্মাল ভেক্টর সামও করতে পারো, বা তুমি নর্মাল যোগ করে দিতে পারো, বা নর্মাল ইন্টিগ্রেশন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি প্রত্যেকটা এলিমেন্টারি চার্জ যদি কেন্দ্রে যদি ডিফারেন্ট ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাহলে স্বাভাবিক তোমাকে সেখানে ভেক্টর সাম করতে হবে। আর ভেক্টর সাম মানে তুমি নর্মাল ভেক্টর দিয়ে যোগ দিয়েও করতে পারো, বা তুমি উপাংশের বিভাজন করে করতে পারো। দেখো এখানে কি করি তোমরা নিজেরাই আস্তে আস্তে বুঝতে পারবে। তো এলিমেন্টারি চার্জ কনসিডার করার জন্য আমি এইখানে একটা দেখতে পাচ্ছ একটা এলিমেন্ট লাইন এলিমেন্ট নিয়েছি। এই এলিমেন্ট থিটা কোণ তৈরি করেছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। তাহলে এই এলিমেন্টের লেন্থ ডিএল ইজ ইকুয়াল টু কত হবে, আর ইন্টু ডি থিটা। এক কাজ করি এখানে যদি স্মলারটাকে এটা ক্যাপিটাল আর করে দিচ্ছি, হ্যাঁ এটা ক্যাপিটাল আর করে দিচ্ছি, তাহলে ডিএল ইজ ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা হবে। তাহলে এইখানে যে পরিমাণ চার্জ থাকবে, একক দৈর্ঘ্যে চার্জ থাকে ল্যামডা, তাহলে ডিএল দৈর্ঘ্যে চার্জ থাকবে ডি কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল, আর ল্যামডা ডিএল এর মান কত হচ্ছে আর ডি থিটা। বাস এটা হচ্ছে ডি কিউ এর এক্সপ্রেশন। আর এই ডি কিউ চার্জের জন্য এইখানে ডি কিউ চার্জ থাকার জন্য
সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ড সেটা স্বাভাবিক এই ডাইরেকশন বরাবর কাজ করবে, সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ড সেটা তো এই ডাইরেকশন বরাবর কাজ করবে। এটা যদি থিটা হয় তাহলে এটাও তোমার থিটাই হবে। আচ্ছা এক কাজ করো, এটাকে থিটা না ধরে এটাকে আলফা ধরে নাও, এটাকে আলফা ধরে নাও, কারণ এইখানেও থিটা ধরেছি এখানেও থিটা ধরেছি, এটা তো ঠিক নয়। কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এই সার্কুলার আর কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছে, তাহলে এলিমেন্টটা তুমি ওটা আলফা ধরো এটাকে থিটা ধরো, ঠিক আছে, না হলে ব্যাপারটা গুলিয়ে যাবে আর কি। তো দেখতে পাচ্ছ যে এই ডিকিউ চার্জ এর জন্য এইখানে ও বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেটা ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশন বরাবর কাজ করছে। সিমিলারলি তুমি ধরো এইখানে যদি ডিকিউ এক্স মানে ডিকিউ চার্জ যদি নিতে, তাহলে সেই এলিমেন্টটা এইখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতো সেটা এই দিক বরাবর কাজ করতো। তুমি যদি এইখানে ডিকিউ চার্জ এলিমেন্ট যদি নাও, তাহলে এই এলিমেন্টটা এইখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা এই ডাইরেকশন বরাবর কাজ করবে। তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ প্রত্যেকটা এলিমেন্ট এই কেন্দ্রতে ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড তৈরি করে তাহলে তোমাদেরকে বললাম ভেক্টর সাম করতে হবে। আর যদি ভেক্টর সাম করতে হয় তাহলে উপাংশের বিভাজন বা কম্পোনেন্ট রিজলভ করে তুমি ইজিলি করতে পারবে। তাহলে স্বাভাবিক আমাকে এখানে কম্পোনেন্ট রিজলভ করতে হবে। এখন দেখো ইলেকট্রিক ফিল্ড যেহেতু হরাইজন্টালের সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে এর দুটো কম্পোনেন্ট হবে, একটা কম্পোনেন্ট হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট হবে হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্ট হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এবার তুমি এক্স্যাক্টলি সেম চার্জ যদি এইখানে নাও তাহলে সেটাও দেখো একটা জিনিস ব্যাপারটা ভালো করে বোঝো, এইখানে চার্জ ডিস্ট্রিবিউশন তো হোমোজিনিয়াস রয়েছে, মানে প্রত্যেকটা ডিকিউ এর মান সেম, আবার এই ডিস্টেন্সটাও সেম। এই ডিস্টেন্সটা যদি সেম হয়, ধরো আমি এইখানে একটা চার্জ এলিমেন্ট ডিকিউ নিচ্ছি, এইখানে একটা এলিমেন্ট ডিকিউ নিচ্ছি, আমি আর একে দেখাচ্ছি না, না হলে মানে তোমার ছবিটা অপরিষ্কার হয়ে যাবে। এটাও এক্স্যাক্টলি এই ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, স্বাভাবিক তৈরি করবে। তো এটাও যদি এরকম এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল থিটা কোণ তৈরি করে, তাহলে এইটাও এখানে ইলেকট্রিক ফিল্ড ই তৈরি করবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে দেখো না, এটা ই না করে এটা ডিই করি, তাহলে ডিই এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটা দেখো এই ডিই এর হরাইজন্টাল কম্পোনেন্ট এই ডাইরেকশনে কাজ করছে, আবার এই ডিই এর হরাইজন্টাল কম্পোনেন্ট এই ডাইরেকশনে কাজ করছে, কিন্তু এই ডিই এর ভার্টিক্যাল কম্পোনেন্ট এই ডাইরেকশনে কাজ করছে, আবার এই ডিই এর ভার্টিক্যাল কম্পোনেন্ট এই ডাইরেকশন বরাবর কাজ করছে। তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো একে অপরকে ক্যান্সেল করে দেবে, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি একে অপরকে ক্যান্সেল করে দেয় তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড অবশ্যই হরাইজন্টাল ডাইরেকশনে কাজ করবে। এটুকু তো বোঝা গেছে, নেট ইলেকট্রিক ফিল্ড অবশ্যই হরাইজন্টাল ডাইরেকশনে কাজ করবে। তাহলে ই নেট, যে নেট ইলেকট্রিক ফিল্ড হবে ই নেট ইজ ইকুয়াল টু, বা এক কাজ করি ডিই নেট, ডিই নেট ইজ ইকুয়াল টু কত হবে, ডিই কস থিটা হবে। এখন আমাকে যদি নেট ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় তাহলে ডিই নেটকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিই নেট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা। এবার ডিই এর মান কত হবে, ডিই এর মান হবে ডিই ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। এখন ডিকিউ এর ভ্যালু কত, ল্যামডা আর ডি থিটা, কে ইন্টু ল্যামডা ইন্টু আর ইন্টু ডি থিটা বাই আর স্কোয়ার। দেখো না একটা আর একটা আর কেটে যাবে, তাহলে এইখানে যে ডিই এর মানটা বেরোবে সেটা হচ্ছে কে ল্যামডা বাই আর কস থিটা ডি থিটা, কস থিটা ইন্টু ডি থিটা। এবার ইন্টিগ্রেশনটা অবশ্যই থিটার উপরে হবে, ঠিক আছে। এবারে তোমাদেরকে যেটা বুঝতে হবে যে ইন্টিগ্রেশনের লিমিটটা আমি কিভাবে রাখবো। দেখো আমি থিটা ধরেছি এই লাইন থেকে, এখন থিটা যদি এই লাইন থেকে ধরি আর এই পুরো অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই দিক বরাবর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বাই 2 আর এই দিক বরাবর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বাই 2। কিন্তু দেখো এই দুটো অ্যাঙ্গেলের ডাইরেকশন কিন্তু আলাদা, একটা অ্যাঙ্গেল ক্লকওয়াইজ তো একটা অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে
যেহেতু অ্যাঙ্গেলের ডাইরেকশন আলাদা হচ্ছে, তাহলে একটাকে প্লাস ধরবো, একটাকে মাইনাস ধরবো, স্বাভাবিক। তার মানে এইখানে ইন্টিগ্রেশনের লিমিটটা -α/2 থেকে +α/2 হবে, -α/2 থেকে +α/2 হবে। এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট। এটুকু বুঝতে পেরেছো? এবারে cos θ dθ এর ইন্টিগ্রেশন হয় sin θ, তাহলে k λ/r, এটা হচ্ছে sin θ। যদি তুমি মানগুলো বসাও -α/2 থেকে +α/2, তাহলে এই যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে sin α/2 মাইনাস sin -α/2, এটা আলটিমেট দাঁড়াবে 2 sin α/2, ঠিক আছে? এটা দাঁড়াচ্ছে k λ/r sin α/2 মাইনাস sin -α/2। এখন এই sin -α/2 ইজ ইকুয়াল টু -sin α/2, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিয়ে যে নেট ইলেকট্রিক ফিল্ড ই বেরোবে, সেটা হচ্ছে 2k λ/r ইন্টু sin α/2। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এই সূত্রটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। বাস, এটা যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু আর্কের কোয়েশ্চেনগুলো ইজিলি হয়ে যাবে। এবারে মুখস্থ রাখার শর্ট ট্রিক কি? আগের দিনে তোমাদেরকে স্ট্রেট লাইন কন্ডাক্টরের জন্য কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন শিখিয়েছিলাম। যদি বলেছিলাম না যে একটা এরকম স্ট্রেট রড টাইপের জিনিস রয়েছে, আর চার্জ ডেনসিটি ল্যামডা যদি বলে দেওয়া থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, সেখানে দেখবে কে λ/r টার্মটা উঠে আসছিল। মনে করে দেখবে কে λ/r টার্মটা উঠে আসছিল। দেখো এখানেও কিন্তু সেম টার্ম রয়েছে কে λ/r, তাহলে এটা একটা সিমিলারিটি। ওইখানে 2 ছিল না, এইখানে 2 আছে। এরপর দেখো এই 2 যে কেন আসছে এরও কিন্তু লজিক রয়েছে। দেখো এই যে α/2 আছে, পুরো অ্যাঙ্গেল তো আলফা ছিল, ওপরের অ্যাঙ্গেলটা α/2, তাহলে এইটা যে পরিমাণ এই পুরো জিনিসটা এই পুরো এবি পোর্শনের যে ইলেকট্রিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্টের মান যা হবে, বিসি পোর্শন যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে তার হরাইজন্টাল কম্পোনেন্টটা এক্স্যাক্টলি সেম হবে। তাহলে একটার জন্য হচ্ছে কে λ/r sin α/2, আর একটার জন্য হচ্ছে কে λ/r sin α/2, এই দুটো যোগ হয়ে 2 ব্যাপারটা আসছে। দেখো 2 আসছে কেন? কারণ এখানে α/2 করেছি, এটা কিন্তু মনে রাখবে। যদি এইভাবে যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের লং টার্মে মুখস্থ থাকবে, আর তোমাদের মুখস্থ আর মানে ব্যাপারটা তোমার বারবার ধরে তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? ব্যাপারগুলো ইজি লাগতে শুরু করবে। এবারে তোমাকে যদি সেমি সার্কেল বলে দেয়, ঠিক আছে, তোমাকে যদি এটা আচ্ছা আমি নেক্সট করাচ্ছি, তুমি আগে নেক্সট মুছে পরে করাচ্ছি, তোমরা আগে নোট ডাউন করে নাও পুরো ব্যাপারটা। এটা বুঝতে পেরেছো? মুখস্থ হয়েছে। এবারে যদি চার্জটাকে একটা সার্কেলের 1/4 উপরে যদি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, আর তোমাকে বলে দিয়েছে চার্জ ডেনসিটির ভ্যালু ল্যামডা, তাহলে এইখানে কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড এর এক্সপ্রেশন কত হবে? কি করে বের করবে? ইজি, আমার তো বলার মতো কিছু নেই। এখানে আলফা ইজ ইকুয়াল টু কত? এখানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে π/2, ল্যামডা তোমাকে বলে দিয়েছে। তাহলে এইখানে আলফার জায়গায় যদি π/2 বসাও, বাদবাকি তোমরা নিজে করে নেবে, আমি আর কিছু বলছি না। শুধু এইটুকু বলবো যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন কি হবে? অবশ্যই এই দিক থেকে তুমি যদি এইখানে যদি চোখ রাখো, তাহলে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন এই দিক বরাবর হবে। এটুকুই আমার বলার মতো ছিল। সেই যা এই দিক বরাবর হরাইজন্টাল দিকে থাকবে। যদি বুঝতে না পারো তাহলে আগের ভিডিওটা আরেকবার দেখো, আগের ভিডিওটা বলছি, আগে একটু মানে এগিয়ে পরে ভিডিওটা একটু এগিয়ে পরে দেখো না, এইখানে ইলেকট্রিক ফিল্ড তো এই ডাইরেকশন বরাবর কাজ করছিল, তাহলে মানে একদম মাঝ বরাবর কাজ করবে। তো ঠিক আছে, এখানেও তো এরকম মাঝ বরাবরই কাজ করবে না, ঠিক আছে?
এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে, এটা কিন্তু ভালো করে রেডি রাখবে, ঠিক আছে? একটুখানি মানে এটার পরে একটুখানি কমপ্লিকেটেড কনসেপ্ট করাবো, তখন এই কনসেপ্টটা কাজে লাগবে, খেয়াল রাখবে। এবারে তুমি বলো, আমি তোমাদেরকে যখন ডিসক্রিট চার্জ সিস্টেম পড়িয়েছিলাম, যখন ট্রায়াঙ্গেলের 3টে শীর্ষবিন্দুতে ইকুয়াল চার্জ রেখেছিলাম, তখন দেখেছিলাম যে কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু 0 হয়, বা কেন্দ্রে অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখলে সেটা 0 ফোর্স এক্সপিরিয়েন্স করবে। চতুর্ভুজের ক্ষেত্রেও এটা প্রমাণ করে দেখিয়েছিলাম। আর সেখানে একটা কথা পরিষ্কার বলে দিয়েছিলাম, যদি রেগুলার সিমেট্রিক পলিগন যদি হয়, আর প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ থাকে, তাহলে ওই পলিগনের কেন্দ্রে যদি অন্য কোনো চার্জ পার্টিকেল রাখো, তাহলে সেটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, ঠিক আছে? এবারে যদি এন সাইডেড পলিগন হয়, তাহলে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যদি ইকুয়াল চার্জ রাখো, তাহলে কেন্দ্রে অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখলে সেটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। আর ফোর্স এক্সপিরিয়েন্স করবে না মানে কি? F ইজ ইকুয়াল টু 0, মানে QE ইজ ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে E ইজ ইকুয়াল টু 0। এখন যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ বা n সাইডেড পলিগন, ঠিক আছে, n এর ভ্যালু যদি ইনফিনিটি করে দাও, যদি n ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়, তাহলে সেই পলিগনটা ট্রান্সফার হবে কিসে? সার্কেলে। যদি n সংখ্যক বাহু বিশিষ্ট পলিগনে যদি n এর মানটা যদি দেখো, n এর মানটা 3 বসালে ত্রিভুজ হচ্ছে, 4 বসালে চতুর্ভুজ হচ্ছে, 5 বসালে পঞ্চভুজ, 6 বসালে ষড়ভুজ, এরকম করে যদি n এর মানটা ইনফিনিটি করে দাও, তুমি যদি ইনফাইন নেটে সার্চ করে দেখতে পারো, এরকম তোমার কি বলে অ্যানিমেশন এরকম অনেক পেয়ে যাবে। তো যদি n ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়, তাহলে এই পলিগনটা দেখতে এরকম সার্কেল হয়ে যাবে। এবারে যদি এর পরিধি বরাবর যদি ইকুয়াল যদি চার্জকে তুমি যদি ডিস্ট্রিবিউট যদি করে দাও, তাহলে প্রথম কথা, তুমি যদি এই ফর্মুলার হেল্প নাও, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু যদি এখানে যদি 2π বসাও, তাহলে সাইন পাই দাঁড়াচ্ছে, আর সাইন পাই এর ভ্যালু 0 হয়। তাহলে প্রথম কথা, অ্যাকর্ডিং টু ফর্মুলা ই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? অ্যাকর্ডিং টু ফর্মুলা ই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। কিন্তু যদি তুমি ধরো এই ফর্মুলাটা জানো না, এবারে দেখো, এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু ইনফাইনাইট সাইডেড পলিগন, যার প্রত্যেকটা শীর্ষবিন্দুতে হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ রাখা আছে। তাহলে আগের কনসেপ্ট থেকেও তুমি এটা প্রমাণ পাচ্ছ যে স্বাভাবিক, যদি যদি হয়, রিংয়ের পরিধি বরাবর বা সার্কামফারেন্স বরাবর যদি তুমি চার্জটাকে যদি ইকুয়াল অ্যামাউন্টে হোমোজেনিয়াসলি যদি ডিস্ট্রিবিউট করো, তাহলে কেন্দ্রে নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে ওই কনসেপ্ট দিয়েও বুঝলে, এই ফর্মুলা দিয়েও বুঝলে। আরেকটা পদ্ধতিতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, তুমি এক কাজ করো, একটা এরকম ব্যাপার নাও, এই আর্কটা কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এই ডাইরেকশন বরাবর। সিমিলারলি এই আর্কটা কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে এই ডাইরেকশন বরাবর। তাহলে দেখো না, এই আর্ক আর এই আর্ক পরস্পর, এই আর্কটা যে কেন্দ্রে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, এই আর্কটা কেন্দ্রে ইকুয়াল অ্যামাউন্ট অফ অপোজিট ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, দিয়ে 0 হয়ে যাচ্ছে। এরকম তুমি যদি এক্স্যাক্টলি ডায়াগ্রাম পুরো রিং জুড়ে যদি কনসিডার করো, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড তুমি এখানে 0ই পাবে, ঠিক আছে? তাহলে 3 রকম পদ্ধতির সাহায্যে তোমরা বুঝতে পারলে যে রিংয়ের কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়? 0 হয়, ঠিক আছে? আর সেমি সার্কেলটা আমি করালাম না, এরকম তুমি থিটার ভ্যালু বা আলফার ভ্যালু ডিফারেন্ট বসিয়ে তুমি ডিফারেন্ট অঙ্ক করতেই পারো, ঠিক আছে? চলো এতটা নোট ডাউন করো, দিয়ে নেক্সট এর কমপ্লিকেটেড কনসেপ্টগুলো বলছি। দেখো, একটা ডায়াগ্রাম ড্র করেছি, তোমাকে বের করতে হবে সেন্টারে কত ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এই সেন্টার ওতে কত ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। এইখানে কিন্তু ল্যামডা বলে দেওয়া নেই, এখানে বলেছে একটা সেমি সার্কেল নিয়েছি, তার অর্ধেকটাতে প্লাস কিউ চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, আর বাকি অর্ধেকটাতে মাইনাস কিউ চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। তাহলে সেন্টারে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত হবে? নিজেরা করো। দেখো, আমি তো তোমাদের বাড়িতে বসে দেখছি না যে তোমরা নিজেরা করছো নাকি ভিডিও দেখে করছো। যদি নিজেরা করতে পারছো, তাহলে কিন্তু শিখতে পারবে, ঠিক আছে? পারা না পারা পরের কথা, চেষ্টাটা তো করা দরকার। আর যদি চেষ্টা করে থাকো, তাহলে অবশ্যই শিখবে, আর যদি চেষ্টা না করে থাকো, তাহলে কিন্তু শিখবে না। সুতরাং তুমি যদি ফাঁকি দিচ্ছ, তাহলে নিজেই ফাঁকে পড়বে, ঠিক আছে? চেষ্টা করো আগে, তারপরে আমি তোমাদের বলবো।
চেষ্টা করেছো আশা করি, আমাকে তো বলতে হবে, বলছি। দেখো, প্রথম কথা, আমরা কি জানি ইলেকট্রিক ফিল্ড ই এর এক্সপ্রেশন হয় 2k ল্যামডা বাই আর, আমার সঙ্গে সঙ্গে বলো, সাইন আলফা বাই 2। আমি যখন ফর্মুলা লিখবো তখন আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, মনে মনে বলবে। এতে করে কি হবে, প্র্যাকটিসটা ভালো হবে, ইন্টারাকশন হবে, না হলে ভিডিও দেখতে ঘুম পাবে। ঠিক আছে? আমি যখন কোনো ফর্মুলা লিখবো, যদি সেই ফর্মুলা তোমাদের জানা থাকে তাহলে তোমরা প্লিজ আমার সঙ্গে সঙ্গে বলবে, তাহলে মনে থাকবে, লং টার্মে মনে থাকবে। যাই হোক, তো এই যে আর্ক, এখানে আলফার ভ্যালু কত, এখানে আলফা 1 ইজ ইকুয়াল টু আলফা 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2। কিন্তু ব্যাপার হচ্ছে আমাকে ল্যামডার ভ্যালু তো বলে দেয়নি, আমাকে তো এখানে কিউ এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে কিউ ইজ ইকুয়াল, ল্যামডা ইজ ইকুয়াল টু আমি জানি কিউ বাই আর্ক লেন্থ। আর্ক লেন্থ কত, আর ইন্টু থিটা। থিটার ভ্যালু এখানে হচ্ছে, থিটার ভ্যালু হচ্ছে এখানে পাই বাই 2, পাই বাই 2। ঠিক আছে? তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে, আচ্ছা ঠিক আছে, ল্যামডার ভ্যালু আমি এখানে বসিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলেই তো আমার অ্যান্সার কিউ দিয়ে চলে আসবে। আমি যদি ল্যামডার ভ্যালু এইখানে বসিয়ে দিই তাহলেই তো অ্যান্সার কিউ দিয়ে চলে আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড চেয়েছে, ডাইরেকশন যায়নি। কী করে বের করবে? তুমি দেখো, এই যে পোর্শনটা, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করবে এই ডাইরেকশন বরাবর, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করবে এই ডাইরেকশন বরাবর। দেখো, এইখানেও চার্জ রয়েছে কিউ, এইখানেও চার্জ রয়েছে কিউ, এর যে রেডিয়াস, এরও সেম রেডিয়াস। তাহলে দেখো না, হ্যাঁ এটা ঠিক যে ল্যামডা এর সাইন আলাদা, একজনের জন্য ল্যামডা পজিটিভ, একজনের জন্য ল্যামডা নেগেটিভ, কিন্তু ল্যামডার ভ্যালু তো সেম, ল্যামডা সেম, আলফা সেম, আর সেম, তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটাও সেম হবে। তাহলে এ যদি এইখানে ইলেকট্রিক ফিল্ড ই তৈরি করে, তাহলে এই পোর্শনটাও ইলেকট্রিক ফিল্ডের মানটা ই তৈরি করবে। কিন্তু এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? দেখো, পজিটিভ চার্জ ছিল বলে ইলেকট্রিক ফিল্ড ঠেলছিল, কিন্তু এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে কি করবে, টানবে, নিচের দিকে টানবে। তাহলে অবশ্যই এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই ডাইরেকশন বরাবর, আর এইখানেও ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু ই হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা তোমার পাই বাই 2 হবে। এবার পাই বাই 2 কীভাবে আসছে এটা তোমরা নিজেরা করবে, আমি কিন্তু বলবো না। তাহলে এখন দেখো, দুটো ইকুয়াল ভেক্টর যদি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি পাই বাই 2 হয়, তাহলে ই নেট ইজ ইকুয়াল টু কত হবে, ই নেট ইজ ইকুয়াল টু হবে √2e। এবারে ই এর মান বসাতে হবে, √2, ই এর মান আসছে 2k এর জায়গায় বসাবো 4πε0, ল্যামডার জায়গায় বসাবো 2q বাই আর ল্যামডা, সরি 2q বাই আর পাই, এখানে বসবে 2q বাই আর পাই। আর সাইন আলফার জায়গায় বসবে পাই বাই 2, সাইন পাই, তাহলে পাই বাই 2 মানে পাই বাই 4, মানে কত আসছে 1/√2 আসছে। এখন দেখো না, এই √2 কেটে যাচ্ছে, এই 2 4, এই 4 কেটে যাচ্ছে, তাহলে আমার নেট অ্যান্সার আসছে কিউ ডিভাইডেড বাই পাই ইন্টু পাই, কত আসছে পাই স্কোয়ার ε0, আর এখানে আর রয়েছে আর, তাহলে এটা আসছে আমার নেট ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। আর তোমাকে যদি ডাইরেকশন বের করতে বলে, তাহলে অবশ্যই ডাইরেকশন তো এই দিক বরাবর হবে, এই দিক বরাবর ডাইরেকশন কাজ করবে। ঠিক আছে? দেখো, সহজে অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা একটুখানি কমপ্লিকেটেড ছিল, কিন্তু যদি আগের কনসেপ্টগুলো বোঝা না থাকে তাহলে এটা তোমরা ভালোভাবে কোনোদিনই বুঝতে পারবে না। চলো নোট ডাউন করো। দেখো, নেক্সট যে অঙ্কটা বলেছে, এ থিন কন্ডাক্টিং রিং অফ রেডিয়াস আর ইজ গিভেন এ চার্জ প্লাস কিউ, মানে একটা রিং আছে যেটাতে প্লাস কিউ চার্জ দেওয়া আছে এবং যার রেডিয়াসটা হচ্ছে আর। দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ও অফ দ্য রিং ডিউ টু দ্য চার্জ অন পার্ট এ কে বি, মানে এই যে এই এ কে বি পার্টটা আছে, এই এ কে বি পার্টের জন্য সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে সেটা হচ্ছে তার মানটা হচ্ছে ই। The electric field at the center due to charge on the part ACDB, মানে এই যে ACDB এই পার্টটা সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে
তার ডাইরেকশনটা কত হবে আর তার মানটা কত হবে, এটা তোমাকে বের করে বলতে হবে। তো কি করে অঙ্কটা করবে, আমি ওটা লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে ও স্বাভাবিক এ কে বি পার্ট, এইখানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা অবশ্যই এই ডাইরেকশন বরাবর কাজ করবে, স্বাভাবিক। এখন দেখো আমরা জানি যে ফুল রিংয়ের জন্য সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় তার মান কিন্তু 0 হয়, অর্থাৎ ই ডিউ টু রিং ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। এখন এই রিংটাকে আমি দুটো পার্টে ভাঙতে পারি, একটা হচ্ছে এ কে বি পার্ট, একটা হচ্ছে এ কে বি পার্ট, এ কে বি পার্ট। দেখো না এখানে রিং ইজ ইকুয়াল টু লিখছি, রিং ইজ ইকুয়াল টু লিখছি এ কে বি, এই এ কে বি পার্ট প্লাস এ সি ডি বি পার্ট, এ সি ডি বি এই পার্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট রিং, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু রিং ইজ ইকুয়াল টু 0, এই রিংটাকে এবারে ভাঙবো, ই এ কে বি প্লাস ই এ সি ডি বি ইজ ইকুয়াল টু 0। এখন আমাকে এ কে বি পার্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের মানটা ই বলে দিয়েছে, আমাকে এই পার্টের জন্য বের করতে হবে। তাহলে দেখো না ই এ সি ডি বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ই এ কে বি। এখন দেখো মাইনাস কি প্রকাশ করছে, এই মাইনাস প্রকাশ করছে অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। আর দেখো মানটা তো সেম হবে, মানটা তো সেম হবে, তাহলে এই মানটা যদি ই হয় তাহলে এই মানটাও অপোজিট ডাইরেকশানে ই হবে। তার মানে এইখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে ওকে ডাইরেকশানে, এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই পার্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তার মানটা ই হবে, আর ডাইরেকশনটা কি হবে, ডাইরেকশনটা হবে ওকে। তাহলে যেটা অপশন 3 এর সঙ্গে ম্যাচ করছে, তার মানে অপশন 3টা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নোট ডাউন করো। চার্জড রিং বলো বা চার্জড সার্কুলার আর্ক বলো, আমরা শুধুমাত্র সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেশন শিখলাম। এবারে আমরা ক্যালকুলেট করব কোনো চার্জ রিংয়ের জন্য ওই রিংয়ের অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন কত হবে। দেখো ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সার্কুলার রিং যার রেডিয়াস হচ্ছে এ, আর এটাতে প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া রয়েছে। এখন এই রিংয়ের অক্ষের ওপর অবস্থিত এবং এই রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন বের করব। এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন কিভাবে বের করব, আবার সেই একই জিনিস। দেখো এখানে চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, এখন রিং বলেছে তাই না, রিং মানে কি, দৈর্ঘ্য বরাবর হচ্ছে চার্জটা ডিস্ট্রিবিউট রয়েছে, স্বাভাবিক তোমাকে লিনিয়ার চার্জ ডেন্সিটি তুলে নিয়ে আসতে হবে। এখন এইখানে লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে, লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা ইজ ইকুয়াল টু হবে টোটাল চার্জ বাই টোটাল লেন্থ। এখন যেহেতু রিংয়ের রেডিয়াসটা হচ্ছে এ, তাহলে রিংয়ের যে পেরিমিটার তার টোটাল লেন্থ ইজ ইকুয়াল টু হবে 2 পাই এ, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু হবে কিউ বাই 2 পাই এ। এখন তো যেহেতু চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে তাহলে তোমাকে একটা এলিমেন্টারি চার্জ কনসিডার করতে হবে, স্বাভাবিক। তাহলে এই রিংয়ের ওপরে একটা এলিমেন্টারি লেন্থ নিতে হবে, এই এলিমেন্টারি লেন্থ আমি এখানে ডিএল নিয়েছি, ঠিক আছে। এখন দেখো এই এলিমেন্টারি লেন্থের ওপর কত চার্জ রয়েছে, এই এলিমেন্টারি লেন্থের ওপর যে চার্জ থাকবে ডিকিউ সেটা ইজ ইকুয়াল টু হবে ল্যামডা ইন্টু ডিএল। এখন ল্যামডার মানটা তো দিয়ে বের করে বসে আছি, ডিকিউ ইজ ইকুয়াল টু এটা। এখন এই ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে অবস্থিত, পি বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। এখন ডিকিউ চার্জের জন্য, এই ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান ডিই ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিকিউ বাই আর স্কোয়ার। এখন ডিস্টেন্সের স্কোয়ার, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, তাহলে এই ত্রিভুজ থেকে দেখতে পাচ্ছ এই ডিস্টেন্সটা কত হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট। কিন্তু যেহেতু আমাকে ডিস্টেন্সের স্কোয়ার বলেছে তাহলে এটাই, তাহলে ডিস্টেন্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভেরি ইজি। এখন যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ভেক্টর রাশি তাহলে এর তো দিক থাকবে,
এখন তুমি লক্ষ্য করে দেখো এই ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। দাঁড়াও, অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। এখন এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এক্স্যাক্টলি সেম এলিমেন্ট যদি একদম নিচের দিকে যদি নাও তাহলে এই ডিকিউ চার্জের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এখন এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে। এটা হচ্ছে ডিই, এটা হচ্ছে ডি। এইখানেও ডিকিউ চার্জ আছে, এখানেও ডিকিউ চার্জ আছে। এই ডিস্টেন্সটা এখন এই ডিস্টেন্সটা যা, এই ডিস্টেন্সটাও তা, তাহলে স্বাভাবিক এই ডি এর মান যা হবে এই ডি এর মান তাই হবে, কিন্তু ডাইরেকশনটা এই ক্ষেত্রে আলাদা হবে। এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এটাও থিটা হবে। এখন তোমাকে যদি নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হয় তাহলে ছোট্ট ছোট্ট এলিমেন্টারি চার্জগুলো এইখানে আলাদাভাবে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে তার ভেক্টর সাম আমাকে কনসিডার করতে হবে। এখন ভেক্টর সাম কনসিডার করতে হবে মানে আমাকে উপাংশ বিভাজন এখানে করব। যেমন একই স্টেপ দেখতে পাচ্ছ, যতগুলো চার্জ ডিস্ট্রিবিউশন করালাম আগের ভিডিওতে লিনিয়ার মানে লাইন চার্জের ক্ষেত্রে বলো বা এখানে রিংয়ের ক্ষেত্রে বলো, পুরোপুরি ক্যালকুলেশন কিন্তু এক। তুমি দেখো না প্রত্যেকটা এলিমেন্টারি চার্জ এখানে কত ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। এখন ইলেকট্রিক ফিল্ড যদি সেম ডাইরেকশন বরাবর কাজ করে তাহলে তুমি নর্মাল যোগ করে দেবে বা ইন্টিগ্রেশন করে দেবে, আর যদি সেম ডাইরেকশনে কাজ না করে তাহলে স্বাভাবিক তোমাকে ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশন করতে হবে, তোমাকে উপাংশে ভাঙতে হবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ আলাদা ডাইরেকশনে কাজ করছে, তাহলে আমাকে ভেক্টর সাম করতে হবে, আর ভেক্টর সাম করতে গেলে আমাকে এখানে উপাংশ বিভাজন করতে হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো এই ডিই এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্ট হবে হরাইজন্টাল দিকে আর একটা কম্পোনেন্ট হবে ভার্টিক্যাল দিকে। ঠিক সেরকম এই ডিই এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্ট হবে হরাইজন্টাল দিকে আর একটা কম্পোনেন্ট হবে ভার্টিক্যাল দিকে। এখন পরিষ্কার বুঝতে পারছো এই ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ডিই নেট ইজ ইকুয়াল টু কত হবে? ডিই নেট, ডিই নেট ইজ ইকুয়াল টু হবে তোমার ডিই কস থিটা। স্বাভাবিক ব্যাপার। এরপর তোমাকে যদি এই পুরো রিংয়ের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হয় তাহলে স্বাভাবিক এই ডি নেটটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ই নেট ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি নেট, ইন্টিগ্রেশন অফ ডি কস থিটা। এরপর ডিই এর মান তো বের করে বসে আছি, ডি ইজ ইকুয়াল টু কত হবে? কে ইন্টু ল্যামডা ইন্টু ডিএল বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমাকে কস থিটার মান বসাতে হবে, এখানে কস থিটা রয়েছে না, আমাকে কস থিটার মান বসাতে হবে। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে এখানে হবে এক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর ইন্টিগ্রেশন। এখন তুমি লক্ষ্য করে দেখো কে কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট, এই পুরো রাশিটা কনস্ট্যান্ট, শুধুমাত্র ইন্টিগ্রেশনটা ডিএল এর উপরে হবে। তাহলে ইনেট ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে, ইনেট ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কে ল্যামডা এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2 ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএল। এখন ইন্টিগ্রেশন অফ ডিএল মানে হচ্ছে 2πa। স্বাভাবিক এই ছোট্ট ছোট্ট ডিএলগুলো যদি যোগ করি তাহলে আমি পুরো রিংয়ের পরিধি পেয়ে যাব। এখন তাহলে আলটিমেট যে এক্সপ্রেশন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কে ইন্টু এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। ল্যামডাটা এইখানে লিখছি, আর ডিএল এর ইন্টিগ্রেশন কত হবে? ডিএল এর ইন্টিগ্রেশন হবে 2πa। এখন তুমি লক্ষ্য করে দেখো ল্যামডা ইন্টু 2πa ইজ ইকুয়াল টু টোটাল চার্জ কিউ। তাহলে আলটিমেট আমার যে এক্সপ্রেশন বেরাবে ইনেট ইজ ইকুয়াল টু হবে কে, এটা হয়ে গেল কিউ, এটা হয়ে গেল এক্স, এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এই তো এক্সপ্রেশন। বাস, খুব সহজ জিনিস, নোট ডাউন করো এতটা আর কি। দেখলে খুব সহজ, খুবই সহজ। দেখো সব
যে কোনো চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রসেস কিন্তু সেম হবে। এরপর ছেলেমেয়েরা এই ক্যালকুলেশনগুলো মানে এই ক্যালকুলেশনগুলো ভয় পেয়ে যায়। যদি এক দুবার যদি প্র্যাকটিস করে নাও তাহলে তোমাদের ভয় কেটে যাবে। যাই হোক, নোট করো। এবারে আমরা বিভিন্ন কেস ডিসকাস করব এই রিং থেকে। দেখো, আগে তোমরা আশা করছি মুখস্থ করেছো ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত হয়। তো আমার যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ছিল সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, আমার সাথে সাথে তোমরাও বলবে, কে কিউ এক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এটা ছিল আমার ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন। এখন এখানে আমরা কিছু কেস ডিসকাস করব। যখন কেস 1 যখন এক্স অনেক ছোট এর থেকে, অর্থাৎ খুব কাছের বিন্দুর জন্য এক্স ইজ অনেক ছোট কার থেকে না, রেডিয়াসের থেকে। অর্থাৎ আমি এমন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে চাইছি যে পয়েন্টটা রিংয়ের খুব কাছাকাছি অবস্থিত। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্স যদি অনেক ছোট হয় তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ নিয়ার দ্যান ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড এর যে এক্সপ্রেশন সেটা হচ্ছে কে কিউ এক্স, আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে এ স্কোয়ার টু দ্য পাওয়ার 3/2, মানে এখানে এ কিউব পড়ে থাকছে। তাহলে এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ই এর সঙ্গে এক্স এর কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। যখন খুব কাছাকাছি বিন্দুতে তুমি থাকবে তখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিস্টেন্সের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ স্ট্রেট লাইন সম্পর্ক মেনে চলবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, যখন এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, যখন এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে কি, তুমি এখন কেন্দ্রতে আছো। আর তোমাদেরকে একটু আগে করিয়েছি, যদি তুমি রিংয়ের কেন্দ্রে থাকো তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু 0 হয়। আর দেখো না, এখান থেকেও প্রুফ হয়ে যাচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে ই ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ কেন্দ্রতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হয়। তারপরে যেমন যেমন এক্স বাড়বে তেমন তেমন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বাড়বে, অর্থাৎ ই ইজ প্রপোর্শনাল টু এক্স হবে। আর এটা কখন প্রযোজ্য হবে, যখন এক্স ইজ মাচ মাচ লেস দেন এ হবে, অর্থাৎ যদি বিন্দুটা রিংয়ের খুব কাছাকাছি অবস্থিত হয়। এবারে করব কেস 2। কেস 2তে স্বাভাবিক কি হবে, এক্স ইজ মাচ মাচ গ্রেটার দেন এ হয়। যদি এক্স এর মানটা এর থেকে অনেক বড় হয়, অর্থাৎ যদি আমি রিং থেকে অনেক দূরে চলে যাই, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আমার কত হবে। দেখো কি করে করবো এটা। দেখো, ই ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, কে কিউ, এখানে এক্স ছিল আর এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2 ছিল। এক কাজ করি, এইখানে নিচে এক্স স্কোয়ার গুণ করি, তাহলে ওপরে কি হয়ে যাবে, এক্স কিউব হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। আমার ইনিশিয়ালি এটা ছিল, আমি নিচে এক্স স্কোয়ার গুণ করলাম, ওপরেও এক্স স্কোয়ার গুণ করলাম। ওপরে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব হয়ে যাবে। এবারে ঘটনা হচ্ছে, যদি এই এক্সএস কিউবটাকে এটা দিয়ে ভাগ করো, যদি নিচে ভাগ করো তাহলে এই এক্সএস কিউব এর ভেতরে এক্সএস স্কোয়ার হয়ে ঢুকবে। অর্থাৎ এটা হয়ে যাবে কে কিউ বাই এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। তাহলে ই ইজ ইকুয়াল টু দাঁড়াবে কে কিউ বাই এক্স স্কোয়ার 1/1 প্লাস এ স্কোয়ার প্লাস
এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এখন পরিষ্কার দেখতে পাচ্ছ যে এর মানটা এক্স এর থেকে অনেক ছোট, তাহলে এক্স ইজ মাচ গ্রেটার দেন যদি এ হয়, তাহলে 1 ইজ মাচ গ্রেটার দেন a/x, স্বাভাবিক। তাহলে এইখান থেকে বুঝতে পারছি a/x যদি একের থেকে অনেক ছোট হয়, a/x যদি একের থেকে যদি অনেক ছোট হয়, a/x যদি একের থেকে অনেক ছোট হয়, তাহলে a²/x² একের থেকে আরও ছোট হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 + a²/x² এর মানটা একের সমান হতে হবে, লিখতেই পারি, কারণ a² + x² তো একের থেকে অনেক ছোট, তাই না? a² + x² যদি একের থেকে অনেক ছোট হয়, তাহলে 1 + a²/x² ইজ নিয়ার দেন ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে এই পুরো রাশিটা 1 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে E ইজ ইকুয়াল টু হবে kq/x²। তার মানে আমার কি দাঁড়ালো, যদি আমি এই রিং থেকে অনেক দূরে চলে যাই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে kq/x²। অর্থাৎ যদি এইখানে যদি চার্জ রিং না থেকে এইখানে যদি শুধুমাত্র স্মল কিউ চার্জ থাকতো, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন kq/x² হওয়া উচিত ছিল। আবার তুমি এই চার্জ রিং থেকে যদি তুমি অনেক দূরে চলে যাও, তাহলেও সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন E ইজ ইকুয়াল টু kq/x² হচ্ছে। অর্থাৎ কুলম্বস ল এখানে হোল্ড করছে। আর কুলম্বস ল এর যখন লিমিটেশন পড়ানো হয়, তখন বলে দেওয়া হয়েছিল যখন কোনো বিস্তৃত বস্তুতে যখন চার্জ থাকবে, তখন কুলম্বস ল কিন্তু হোল্ড করবে না। হোল্ড তখনই করবে যখন বস্তু দুটির মধ্যে দূরত্ব তাদের ডাইমেনশন অপেক্ষা অনেক বেশি হবে। তুমি লক্ষ্য করে দেখো, এইখানে আমি অনেক দূরে চলে গেছি, এখানে আমি রিং থেকে অনেক দূরে চলে গেছি, অর্থাৎ এইখানে বস্তু দুটির মধ্যে দূরত্ব বা বিন্দু আর রিংয়ের মধ্যে দূরত্ব, রিংয়ের ডাইমেনশন অর্থাৎ রেডিয়াস অপেক্ষা অনেক বড়। যেহেতু এইখানে ডিস্টেন্সটা রিংয়ের ডাইমেনশন অপেক্ষা অনেক বড়, আমি দূরে চলে গেছি, সেই ক্ষেত্রে এখন রিংটা অ্যাজ এ পয়েন্ট অবজেক্ট ট্রিট হচ্ছে, আর তাই জন্য এখানে কুলম্বস ল হোল্ড করছে। আর দেখো, এটা তার প্রমাণ, সত্যিকারেরই কুলম্বস ল হোল্ড করছে। বোঝা গেছে? তাহলে লক্ষ্য করে দেখো, এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি E x² এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, x² এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এইটাও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আবার লক্ষ্য করে দেখো, এইখানে যদি x ইজ ইকুয়াল টু ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে E ইজ ইকুয়াল টু কিন্তু 0 বেরোবে, তাই না? তুমি x এর মানটা অসীম করো না, দেখো E এর মানটা 0 বেরোবে। তাহলে আলটিমেট বুঝতে পারলাম চার্জ রিং এর জন্য দুটো ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু 0 হয়। একটা হচ্ছে কেন্দ্রতে, আর একটা হচ্ছে অসীম দূরত্বে অবস্থিত কোনো একটি বিন্দুতে। এইবারে একটি গল্প আছে, গল্পটা তোমাদের বলবো। দেখো, আমি যদি কার্ভ যদি ড্র করি, প্রথম কথা কাছাকাছি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এক্স এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। আবার এক্স ইজ ইকুয়াল টু 0-তে ই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে কাছাকাছি জায়গাতে ই এর সঙ্গে এক্স এর সমানুপাতিক সম্পর্ক হবে, স্বাভাবিক মূলবিন্দুগামী সরলরেখা হবে। আবার যখন এক্স এর মানটা অনেক বেশি হবে, তখন ই এর সঙ্গে x² এর ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে কার্ভ দেখতে এরকম হবে, তাই না? এটাই তো x² এর কার্ভ। এটা হচ্ছে ই এর সঙ্গে x² এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা হচ্ছে ই এর সঙ্গে এক্স এর সমানুপাতিক সম্পর্ক। আবার ই এর ভ্যালু 0 হচ্ছে x ইজ ইকুয়াল টু 0-তে, আবার ই এর ভ্যালু দাঁড়াও, আবার x ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে আবার দেখো ই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে কি, মাঝে তো কোনো একটা বিন্দু থাকবে যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ম্যাক্সিমাম হবে, তাই না? মাঝে তো কোনো একটা বিন্দু থাকবে যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ম্যাক্সিমাম হবে। আবার ব্যাপারটা ভালো করে বোঝো, ই এর মান 0 হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0-তে, আবার ই ইজ ইকুয়াল টু ইনফিনিটি, দেখো ই এর মান 0 হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0-তে, আর ই এর মান
জিরো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে, মানে এইখানেও ই ইজ ইকুয়াল টু জিরো, এইখানেও ই ইজ ইকুয়াল টু জিরো। তার মানে জিরো থেকে বাড়ছে বাড়ছে বাড়ছে, দিয়ে কোথাও গিয়ে আবার কমছে, কমতে কমতে আবার জিরোতে আসছে। তার মানে মাঝখানে তো এরকম কোনো একটা বিন্দু পাবো যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে মাঝখানে কোনো একটা বিন্দু পাবো যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ম্যাক্সিমাম হবে, কিন্তু সেই বিন্দুটা কোন বিন্দু হবে? সেই বিন্দুটা কোন বিন্দু হবে? এটাই তো হচ্ছে বের করা গল্প। এই বিন্দুটি কোন বিন্দু হবে? এই বিন্দুটা হয় এক্স ইজ ইকুয়াল টু এ বাই √2। এটা আমি তোমাদেরকে এখন বের করে দেখাবো, চিন্তা করো না। ই, এটা হচ্ছে এক্স। এবারে দেখো, এই সেম গল্প ফলো হয় তুমি যখন ঋণাত্মক এক্স অক্ষ বরাবর চলে যাচ্ছ। এই সেম গল্প ফলো হবে তুমি যখন ঋণাত্মক এক্স অক্ষ বরাবর চলে যাবে। কেন? তুমি যখন এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ বসাচ্ছ তখন ই এর ভ্যালু নেগেটিভ পাবে। ব্যাপারটা কীরকম হচ্ছে দেখো, এই তো রিং, তুমি রিংয়ের থেকে ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছ, স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ড তো এদিকে কাজ করবে। আবার রিংয়ের থেকে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছ, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড এদিকে, মানে রিংয়ের এটা যদি রিং হয় ধনাত্মক এক্স অক্ষের দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, মানে ধনাত্মক এক্স অক্ষ দিকে তুমি যদি যাও তো ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে। আবার এটা যদি রিং হয়, তুমি যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাও তাহলে ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে। তাহলে এক্স্যাক্টলি সেম কার্ভ নিচের দিকে এরকম তৈরি হবে। এক্স্যাক্টলি সেম কার্ভ, যে মানে যেরকমটা ধনাত্মক এক্স অক্ষ ধনাত্মক ই অক্ষ বরাবর কাজ করছে, এক্স্যাক্টলি সেম কার্ভ নিচের দিকে তৈরি হবে। আমি এখানে ছোট্ট করে রেখে দেখিয়ে দিচ্ছি। এই তো এরকম তৈরি হবে, তাই না? তুমি এখানে এক্স এর মান নেগেটিভ বসাও না, ব্যাপারটা কি যায় আসে, একই তো অ্যান্সার বেরোবে। তুমি এক্স এর মান নেগেটিভ বসাও না, এক্স স্কোয়ার আসলে তো ব্যাপারটা একই দাঁড়াবে। তাহলে তুমি যেরকম কার্ভ ধনাত্মক এক্স অক্ষ বরাবর পেয়েছো, এক্স্যাক্টলি সেরকম কার্ভ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর পাবে। এক্স্যাক্টলি সেম কার্ভ তুমি ঋণাত্মক এক্স অক্ষ বরাবর পাবে। ঠিক আছে, এটা একটু ভালো করে আঁকবে, আমি জাস্ট একটু হালকা করে দেখিয়ে দিলাম, বইয়ে দেখবে দেওয়া আছে। যাই হোক, এবারে আমার নেক্সট টার্গেট হচ্ছে যে কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ম্যাক্সিমাম হচ্ছে সেটা ফাইন্ড আউট করা। নোট ডাউন করো, বের করছি। এবারে দেখো, ই ইজ ইকুয়াল টু কি পড়েছিলাম? ই ইজ ইকুয়াল টু পড়েছিলাম কে কিউ এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এটা আমরা পড়েছিলাম। এবারে দেখো, কে কিউ তো কনস্ট্যান্ট, ই এর মান ডিপেন্ড করছে কার উপরে? ই এর মান ডিপেন্ড করছে এই পুরো টার্মটার উপরে। তার মানে ই ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম কখন হবে? যখন এই পুরো টার্মটা ম্যাক্সিমাম হবে, তাই না? তার মানে আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ম্যাক্স তখনই হয় যখন dy বাই dx ইজ ইকুয়াল টু 0 হয়। ঠিক সেরকম ই ইজ ইকুয়াল টু ই ম্যাক্স তখনই হবে যখন ডিই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে ডি, দেখো এটা তো কনস্ট্যান্ট, ডি বাই ডিএক্স করছো মানে এইটার ডেরিভেটিভ করছো, তার মানে ডি ডিএক্স অফ, পরিষ্কার বোঝা যাচ্ছে, এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু 0 করতে হবে। এখন তুমি ডেরিভেটিভ করো। প্রথমে আমি এক্স এর ডেরিভেটিভ করব, আচ্ছা ছেড়ে দাও, ইউ বাই ভি ফর্ম, তাহলে ভি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল কিউব, এর ডেরিভেটিভ 1, এটা অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে, হোল টু দ্য পাওয়ার 3/2 মাইনাস এক্স, তারপরে এর ডেরিভেটিভ হবে, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ, 3 2 তো বাইরে বেরিয়ে আসবে, ফার্দার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, মানে কত হবে 2x। এবার এইটা কি করে হলো সেটা তোমরা নিজেরা করবে। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2, তুমি দেখবে না ডি ডিএক্স অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2 করবে,
দেখবে এইটাই আসবে, এই পুরো টার্মটাই আসবে, তুমি দেখবে করে এটাই আসবে। এখন দেখো এই টু কেটে যাচ্ছে, তার মানে এইখানে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2 মাইনাস 3x স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 0। এটা গুণ হয়ে তো 0 হয়ে যাচ্ছে। এবারে তুমি যদি এটা যদি কমন নাও তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার হাফ যদি কমন নাও তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন এটাতে 0 হওয়া পসিবল নয়, এইটা 0 হবে। তার মানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a/√2। এই তো এটাই অ্যান্সার। বাস হয়ে গেল। আমি বললাম না a/√2 প্লাস মাইনাস a/√2 এই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু ম্যাক্সিমাম হয়। দেখো প্রমাণিত হয়ে গেল। চলো নোট ডাউন করো। দেখো এখানে রিংয়ের জন্য আমি ওভারঅল গ্রাফটা এঁকে দেখিয়েছি। এটা তোমাদের একটু আগে বুঝতে অসুবিধা হচ্ছিল, বোর্ডে দেখা যাচ্ছিল না, আমি এঁকে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ যখন এক্স এর ভ্যালু যখন ডিস্টেন্স অনেক ছোট হবে রেডিয়াসের থেকে, তখন ই প্রপোর্শনাল টু এক্স হচ্ছিল। দেখো না এখানে ই প্রপোর্শনাল টু এক্স হচ্ছে, এখানেও দেখো না ই প্রপোর্শনাল টু এক্স হচ্ছে। আবার যখন ডিস্টেন্স অনেক বড় হচ্ছিল রেডিয়াসের থেকে, তখন নর্মালি আমার কুলম্বস ল হোল্ড করছিল। দেখো না এইখানে ই প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার হচ্ছে, এখানেও দেখো না ই প্রপোর্শনাল টু 1/x স্কোয়ার হচ্ছে। এবারে বলেছিলাম যে স্বাভাবিক তুমি নর্মালি যদি কমন সেন্স থেকে বোঝো তাহলে এইখানের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এদিকে কাজ করবে, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু পজিটিভ হলে এক্স ইজ ইকুয়াল টু পজিটিভ হবে। দেখো না এক্স ইজ ইকুয়াল টু পজিটিভ, এই পজিটিভ হয়েছে। আবার তুমি যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্ট কনসিডার করো তাহলে স্বাভাবিক সেখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করবে, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে কখন না, যখন এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে। দেখো গ্রাফেও সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবারে ই এর ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হচ্ছিল, ই ইজ ইকুয়াল টু ইম্যাক্স কোথায় হচ্ছিল, ই ইজ ইকুয়াল টু ইম্যাক্স হচ্ছিল যখন এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a/√2 হচ্ছিল। দেখো না এক্স ইজ ইকুয়াল টু যখন a/√2 বসাচ্ছি তখন ই ইজ ইকুয়াল টু ইম্যাক্স হচ্ছে। আবার যখন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস a/√2 বসাচ্ছি তখনও ই ইজ ইকুয়াল টু ইম্যাক্স হচ্ছে, তখনও ই ইজ ইকুয়াল টু ইম্যাক্স হচ্ছে। কিন্তু এটা পজিটিভ ডাইরেকশনে হচ্ছে, এটা নেগেটিভ ডাইরেকশনে হচ্ছে। এবারে সূত্র ছিল না ই ইজ ইকুয়াল টু বলো কে কিউ এক্স, আমার সঙ্গে সঙ্গে বলো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এবারে যখন তুমি এক্স ইজ ইকুয়াল টু a/√2 বসাচ্ছ তখন ইম্যাক্সের ভ্যালু কত পাচ্ছ সেটা তোমরা এখানে বের করবে, যে সেই মানটা এখানে পুট করবে, ঠিক আছে। ওভারঅল রিং নিয়ে সমস্ত আলোচনা আমি করে দিলাম। এবারে শুধু এটুকু অঙ্ক আমি করাচ্ছি না এখন, কারণ এই যে এইগুলো যদি খেয়াল করতে পারো, এইগুলো যদি মুখস্থ রাখতে পারো বা এইগুলো যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি যে কোনো অঙ্ক ইজিলি করতে পারবে। ডাইরেক্ট ভ্যালু পুট করে অঙ্ক আসে এমন কিছু বুদ্ধিমত্তার এখানের ব্যাপার নেই। শুধু লক্ষ্য করবে যে এই কন্ডিশন ভ্যালিড করছে নাকি এই কন্ডিশন ভ্যালিড করছে। যখন ডিস্টেন্স অনেক ছোট হবে রেডিয়াস অপেক্ষা তখন তোমাকে এই শর্ত লাগাতে হবে, আর যখন ডিস্টেন্স অনেক বড় হবে রেডিয়াস অপেক্ষা তখন তোমাকে এই শর্ত লাগাতে হবে। এখানে ই ইজ ইকুয়াল টু কত হচ্ছিল, কে কিউ এক্স বাই আর কিউব হচ্ছিল, এখানে ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই এক্স স্কোয়ার হচ্ছিল। এই তো এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলেই গল্প শেষ। যাই হোক, চার্জ থেকে সমস্ত জিনিস আমি আলোচনা করে দিলাম আজকের ভিডিওতে। এতটা, বাই।